আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আর ভালো না থাকলেও আমি ভালো বানিয়ে দেবো। এমন বিষয় আজকে নিয়ে এসেছি যে আমি যেভাবে বোঝাবো বা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা দেখলেই তোমাদের ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, মন ভালো একদম হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো, প্রথমে বলে দিই যে সেই বিষয়টা কিন্তু যে কোনো এক্সামে প্রয়োজন পড়ে। যে কোনো এক্সাম বলতে কি, তোমার এসএসসি বা এমএসসির যে অ্যারাবিক তুমি এক্সাম দিতে যাবে, যে কোনো বিষয়, যে কোনো এক্সামে এই বিষয়টা থাকবেই তোমাকে, জানতে হবে। আর এই বিষয়টা জানার আগে যেগুলো তোমার, আমি আগে বিষয়টা লিখে দিচ্ছি। থামো। এই যে মৌসুফ শিফা, ঠিক আছে? আশা করি নাম শুনেছো সকলে, আর যদি শুনে না থাকো তো আজকে এমনভাবে বুঝাবো যে একদম পরিচিত হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না মৌসুফ সিফাত নিয়ে। ঠিক আছে? তো আগে আলোচনা করে দিই যে মৌসুফ সিফাতটা কি। এটার আগে বলে দিই যে মৌসুফ সিফাত কিন্তু তোমাকে জানতে হবে, যে কোনো এক্সাম দিতে গেলেই তোমাকে মৌসুফ সিফাত সম্পর্কে জানতে হবে। আর এটা তোমার ওই যে কোনো সিলেবাসে, তোমার আরবি এক্সামের যে কোনো সিলেবাসেই তুমি মৌসুফ সিফাত পাবে। অতএব তোমাদেরকে এটা খুব মনোযোগের সঙ্গে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? এবার মৌসুফ সিফাত কি, তার ব্যাখ্যা স্বরূপ কী আসতে পারে, সমস্ত বিষয় আমি শুরু করি। তাহলে মৌসুফ সিফাত কী সেটা বলার আগে এটুকু বলে দিই যে আমরা যখন কোনো বাক্য করতে যাই, তো বাক্য দিয়ে আমি উদাহরণ দিয়ে তোমাদের সংজ্ঞাটাকে এমনভাবে বোঝাবো যে তোমাদের মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? তো আমি উদাহরণ আগে লিখি। যেমন আমি একটা তোমাকে দেখাই যে বাংলায় যেমন এটাকে বলি জ্ঞানী লোক। ঠিক আছে? জ্ঞানী লোক। ঠিক আছে? এবার জ্ঞানী লোক এটাকে আমি আরবি করব। তো আরবি করার সময় কী করতে হবে? আগে আমরা জ্ঞানীটাকে করবো না, কিন্তু আগে আমরা এটা লোকটাকে প্রথমে আরবি করব, তারপরে জ্ঞানীটাকে বানাবো। ঠিক আছে? প্রথমে এটা হবে ফার্স্ট, তাহলে এটা সেকেন্ড হবে জ্ঞানী। ঠিক আছে? এই যে দেখো, তাহলে লোকটাকে প্রথমে করে দিই। লোকের আরবি কি আশা করি সকলেই জানো, রাজুলুন। আর এখানে জ্ঞানী দিয়েছে। ঠিক আছে? জ্ঞানীর আরবি কি? আলেমুন। ঠিক আছে? এবার দেখো বিষয়টা, আমি যে এখানে একটা বাক্য লিখলাম জ্ঞানী লোক, ঠিক আছে? এটাকে আরবি করলাম রাজুলুন আলেমুন, মানে হচ্ছে জ্ঞানী লোক। ঠিক আছে? ইন্টেলিজেন্ট ম্যান। ঠিক আছে? তাহলে কি হবে, এখানে যে আমি লোকটা দিলাম আর এখানে যে আমি জ্ঞানী বা আলেমুন দিলাম, আলেমুন মানে কি বোঝায়? মানুষের কোনো গুণ বোঝাচ্ছে না, মানুষটা জ্ঞানী এরকম কিছু একটা গুণ দেখাচ্ছে না আমাদেরকে, যে লোকটা খুবই জ্ঞানী বা অল্প জ্ঞানী বা জ্ঞানী আছেই এরকম কিছু বোঝাচ্ছে। এটার দ্বারা তো লোকটার একটা গুণ বোঝালো, তাই না? এটা গুণবাচক তাহলে শব্দ পেলাম আলিমুনটা। জ্ঞানী আর আলিমুনটা তাহলে একটা গুণবাচক শব্দ। ঠিক আছে? এবার দেখো রাজুলুন। রাজুলুনটাতে দেখো একটা লোককে বোঝাচ্ছে, মানে কি একটা মানুষকে নির্দিষ্ট করে তোমাকে দেখাচ্ছে যে ওই লোকটা ধরো জ্ঞানী। ঠিক আছে? লোকটা হয় জ্ঞানী এরকম দেখাচ্ছে তোমাকে। তো লোকটার ব্যাপারে বলছে, তো এই লোকটার ব্যাপারে বলছে যে লোকটার এটা গুণ জ্ঞানী। তো এই গুণ শব্দটা রয়েছে, এটা গুণ শব্দমূলক কোনো যদি শব্দ দেখতে পাও সেটা হয়ে যাবে সিফাত। বুঝেছো? এই যে আলেমুন জ্ঞানী এরকম যে পেলাম, এটা সিফাত হয়ে গেল, এটা জ্ঞানী। হ্যাঁ। আর এই যে লোকটা জ্ঞানী, এই লোকটার ব্যাপারে বললো যে এই লোকটা হয় জ্ঞানী। ঠিক আছে? তো এই লোকটার ব্যাপারে বলছে গুণ দেখাচ্ছে, তো এই লোকটা হবে মৌসুফ। তাহলে কি বুঝলাম? যার ব্যাপারে গুণ দেখাচ্ছে কি না, সেই ব্যক্তিটা বা কোনো বস্তু, ব্যক্তি, যে কোনো প্রাণীও হতে পারে, কোনো জিনিসেরও, কোনো স্থানেরও কিছু বলতে পারে, তাই না? তো যার গুণ বোঝাবে সেটা হয়ে যাবে মৌসুফ। আর যেই শব্দটার দ্বারা আমরা বুঝতে পারবো গুণ বোঝালো, দোষ গুণ কিছু বোঝালো একটা, সেই শব্দটা হয়ে যাবে সিফাত। এবার গুণবাচক শব্দ দেখতে পেলে সেটাকে আমরা সিফাত ভেবে নিব। সংক্ষেপে একদম মাথায় গুছিয়ে নাও এটা, যে সিফাত বলতে কী হবে তাহলে, যেগুলো আমরা গুণবাচক শব্দ পাবো শুধু গুণই হবে তা তো না, দোষ হতে পারে, কারো একটা মন্দ কিছু, খারাপ একটা গুণ তোমাকে দেখাতে পারে, ভালো গুণ দেখাতে পারে, তাই না? অনেক রকম গুণ হয় মানুষের। তো ওভাবে তোমাকে খারাপ গুণ দেখালো, ভালো গুণ দেখালো, সেটা গুণ দেখলে সিফা ভেবে নেবে। আর মৌসুফ কি, যার ব্যাপারে তোমাকে গুণটা দেখালো কি না, সেটা হচ্ছে আমাদের মৌসুফ। ঠিক আছে? তাহলে এটা লোকটার ব্যাপারে গুণ দেখাচ্ছে, তো লোকটা হয়ে গেল আমাদের মৌসুফ। ঠিক আছে? আর আলেমন এটা জ্ঞানী, মানে কি জ্ঞান, এটা একটা গুণ বোঝাচ্ছে, তো এটা হয়ে গেল সিফাত। বুঝতে পেরেছো? আমি একটা আরও উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ। তাহলে দেখো, নতুন কলম, এখানে দেখো তো কোনটা গুণবাচক বোঝাচ্ছে? নতুন কলম। এই যে দেখো, নতুন একটা গুণ বোঝাচ্ছে এটা। কলমটা কি গুণ বোঝাচ্ছে? গুণ বোঝায় না তো। কলম একটা নাম পাচ্ছি, কোনো একটা বস্তুর নাম, এখানে যেমন ব্যক্তির নাম পেয়েছিলাম, মানে ব্যক্তিকে বোঝাচ্ছে, এরকম কিছু বোঝালো লোকটার দ্বারা, তাই না? তো এখানে কলমটা আমরা কোনো বস্তুর নাম খুঁজে পাচ্ছি, তো এটা এরই কিন্তু এটা গুণ দেখালো নতুন। তো নতুনটা হয়ে যাবে আমাদের শিফা। আর এর ব্যাপারে গুণটা দেখাচ্ছে যেহেতু কলমটার ব্যাপারে, এই বস্তুটার ব্যাপারে, তো এটা হয়ে যাবে মৌসুম। তাহলে আমরা আরবি করি। আমি কি বললাম, এটা ফার্স্টে আরবি হবে, তারপরে এটা সেকেন্ডে হবে, তাই না? গুণটা পরে বসবে। প্রথমে যার ব্যাপারে গুণ বলছি আমরা, যার ব্যাপারে গুণ দোষ এরকম দেখাচ্ছিস, তাকে আমরা প্রথমে বসাবো, তারপরে তার গুণটাকে আমরা লিখবো। ঠিক আছে? তো এখানে এর ব্যাপারে গুণ দেখাচ্ছে, তাহলে কলমের কী হবে? এই যে দেখো, কলাম হলো। এই দেখো, এখানে এটা একটা উদাহরণ দিলাম,
আর এখানে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য একটু প্রবলেম। কালামুন নতুন, তাহলে কী হবে? জাদিদুন। হ্যালো, জাদিদুন বলতে নতুন বোঝালো, তাহলে এটা পেয়ে গেলাম আমরা সিফাত। হলো। আর কালামুন মানে এর ব্যাপারে গুণ দেখাচ্ছে, গুণটা বোঝাচ্ছে, ওই জন্য এটা হয়ে যাবে মৌসুফ। ঠিক আছে, সংখ্যা এখনও দিনই, কিন্তু আমি উদাহরণটাই বোঝাচ্ছি। উদাহরণের সঙ্গে মৌসুফটা কী আর সিফাতটা কী, বাক্যে কীভাবে মৌসুফকে দেখতে পাবে আর সিফাতকে কীভাবে দেখতে পাবে সেই রূপটা দেখাচ্ছি। সংজ্ঞাটা লাস্টে দিচ্ছি। লাস্টে সংজ্ঞা দেওয়ার কারণ কি, আমি যখনই উদাহরণের সঙ্গে ব্যাখ্যাটা দিতে যাচ্ছি কি না, সংজ্ঞাটা লাস্টে বললেই তোমরা মানে একদম উদাহরণের সঙ্গে তোমরা নিজেই সংজ্ঞাটা গুছিয়ে নিতে পারবে। আমি বলে দিব, প্লাস তোমরা নিজেই একদম মাথাতে ক্লিয়ার করে একদম ঢুকে যাবে, কোনো সন্দেহ থাকবে না। ঠিক আছে, তাহলে নতুন কলমের এটা পেয়ে গেলাম আমরা, কালামুন জাদিদুন। কালামুন এর ব্যাপারে গুণ দেখাচ্ছে, ওই জন্য এটা মৌসুফ। আর গুণ শব্দটা কি? জাদিদুন। তো এটা হয়ে গেল সিফাত। ঠিক আছে, আরেকটা দিয়ে দিই, পুরাতন ব্যাগ। তাহলে কী হবে? প্রথমে আরবি কী হবে? ব্যাগ, তাই না? ব্যাগ হবে তো? হ্যাঁ, পুরাতন কাদিমুন হবে তো। তাকে কী করবো? এখানে কাটিয়ে দিন। হ্যাঁ, কাদিমুন। হলো, কাদিমুন মানে পুরাতন। ক্লিয়ার? এখানে একটু ভুল হয়ে গেল, তো বুঝতে পারছো? কফ দাল ইয়া মিম। ঠিক আছে, কাদিমুন। কাদিমুন মানে পুরাতন। ঠিক আছে, এবার এটা হচ্ছে হাকি বাতুন। এই যে হাকি বাতুন। ঠিক আছে, হাকি বাতুন মানে কি? ব্যাগ। তাহলে দেখো, প্রথমে ব্যাগের আরবি করতে হবে। এবার ওর গুণ জাতীয় শব্দ কী পেলাম আমরা? পুরাতন। ঠিক আছে, এটা আমরা গুণ তো না, দোষ পেলাম। ঠিক আছে, একটা গুণ দোষ যাই বুঝাক, মানে ভালোটাও বোঝাতে পারে, ভালো গুণও হতে পারে, খারাপ গুণও হতে পারে, তাই না? তো সেইভাবে পুরাতন যে পেলাম, পুরাতন তো একটা খারাপ একটা ধরো দিক বোঝালো। তো এরকম গুণ তোমার ভালো মন্দ যাই বোঝাক না কেন, সেই গুণ জাতীয় শব্দটা সিফাতই হবে। তো এটা আমরা সিফাত পেলাম, হাকিবাতুন। এই কাদিমুন, কাদিমুন মানে পুরাতন, কাদিমুনটা তাহলে হয়ে গেল আমাদের সিফা। ঠিক আছে, গুণ জাতীয় শব্দ। আর এটা দেখো, হাকিবাতুন মানে কি? ব্যাগ। এর ব্যাপারেই তো গুণটা বোঝাচ্ছে। তো যার ব্যাপারে আমাদেরকে গুণ বোঝালো সেটা হয়ে গেল আমাদের মৌসুফ। আশা করি বুঝে গেছো। 3টা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। এবার আমরা আসি সংজ্ঞা। ঠিক আছে, এবার আমরা প্রথমে জানবো সিফাতটা কী। এই উদাহরণের সঙ্গে আমরা দেখে আমরা কি বুঝলাম? সিফাতটা হচ্ছে গুণ জাতীয় কোনো শব্দ বোঝাবে সিফাতটা মানে, তাই তো? তো আমরা সেইভাবেই আমি একটা মানে সংজ্ঞা দিয়ে তোমাকে দেখাচ্ছি। এখানে দেখলাম সিফাত মানে কি, গুণটা যে আমরা পেলাম বাক্যে, জ্ঞানী নতুন পুরাতন, কার ব্যাপারে গুণটা দেখালো? এই যে লোক কলম ব্যাগ এদের ব্যাপারে দেখালো, যেটা হয় মৌসুফ। ঠিক আছে, তো লোক কলম ব্যাগের ব্যাপারে যে আমাদেরকে গুণ দেখালো, তো এগুলো দেখো তো, এগুলো কি ইসম জাতীয় শব্দ? লোক কলম ব্যাগ এগুলো সমস্ত কিন্তু ইসম জাতীয় শব্দ। দেখো, বুঝতে পারছো তো? লোকটাও একটা ইসম, কলমটাও একটা ইসম, ব্যাগটাও হচ্ছে একটা ইসম। ইসম বলতে কি, সেটা আগের ক্লাসগুলোতে আমি বুঝিয়েছি। সেগুলো যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নিবে। আমি একদম বিস্তারিত সব বিষয় আলোচনা করছি, একদম অ্যারাবিক গ্রামারের মানে তোমার আরবি ব্যাকরণে তোমার একদম ভিত্তি থেকে শুরু করেছি, একদম একদম শক্ত হয়ে যাবে পুরো ব্যাকরণ, এমনভাবে আমি বিশ্লেষণ করছি শুরু থেকে। ঠিক আছে, তো অবশ্যই ওগুলো দেখে নিবে। এগুলো বিশ্লেষণ করে দিয়েছি ইসম বলতে। তো এগুলো দেখো, লোকটাও ইসম, কলমটাও ইসম, ব্যাগটাও ইসম। তো ইসম জাতীয় শব্দগুলোই কিন্তু সিফাতের সঙ্গে জড়িত হবে। ঠিক আছে, মানে এই গুণগুলো বোঝাবে ইসম জাতীয় শব্দরই। তার জন্য আমরা সংজ্ঞাতে ইসমকে অবশ্যই নিয়ে আসবো। তার জন্য আমি সংজ্ঞা দেখো কীভাবে শুরু করছি। যে ইসম শব্দ দ্বারা, দেখো, যে ইসম শব্দ দ্বারা, বুঝতে পারছো তো? এইগুলো ইসম। যে ইসম শব্দ দ্বারা কোনো ব্যক্তি, এই যে দেখো, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের গুণ দোষ ও অবস্থা বোঝায়। ঠিক আছে, দোষও হতে পারে, গুণও হতে পারে। তোমাদের বললাম না, গুণটা তোমার খারাপ দিকেরও কিছু গুণ হতে পারে, ভালো দিকেরও কিছু গুণ হতে পারে। তো সেইভাবে তোমাকে সংজ্ঞাতেও সেটা তুলে ধরতে হবে। যে ইসম শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের গুণ দোষ অবস্থা বোঝাই, তাকে আমরা সিফাত বলি। তাহলে সিফাত বলতে আমরা গুণ জাতীয় কিছু বোঝাবো, গুণ দোষ অবস্থা এরকম কিছু বোঝাবো, তাই না? তো এই বাক্যগুলোতে এবার বুঝতে পারছো কোনটা এবার সিফাত কেন? এই সিফাত কেন হলো? এটা এই যে ইসমের গুণ বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে, ওই জন্য এগুলো হয়ে গেল জ্ঞানী নতুন পুরাতন, এগুলো হয়ে গেল সিফাত। এগুলো উদাহরণ। এবার মৌসুফটা আছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। ঠিক আছে, এই বাক্যগুলোতে দেখো কার গুণ বোঝালাম আমরা? দোষ গুণ অবস্থা এগুলো কার ব্যাপারে বুঝালাম? এই ইসম জাতীয় শব্দগুলোর ব্যাপারে বুঝালাম না? লোক কলম ব্যাগ এগুলোর ব্যাপারে বুঝালাম। তার জন্য এই শব্দগুলো হয়ে যাবে আমাদের মৌসুফ। যার দোষ গুণ অবস্থা বোঝায়, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। অর্থাৎ যার দোষ গুণ অবস্থা বোঝানো হয় বা বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। ক্লিয়ার? এবার দেখো, আমি মৌসুফ সিফাতের একটা নিয়ম বর্ণনা দিচ্ছি। ঠিক আছে,
মৌসুফ সিফাতের নিয়মাবলী, ঠিক আছে। এবার দেখো মৌসুফ সিফাতের নিয়মাবলীটা আমি লিখে দিলাম। এবার অনেকগুলো নিয়ম রয়েছে মৌসুফ সিফাতের, সেগুলো নিয়মগুলো আমি এক এক করে তুলে ধরছি, ঠিক আছে। 1 নম্বর, মৌসুফ সিফাতের যখন একটা শব্দগুলোকে বাক্যে পরিণত করবে তখন দেখো তো এগুলোতে লক্ষ্য করতে পারছো কি না। আমি যে জ্ঞানী বসালাম, জ্ঞানী লোক, নতুন লোক, পুরাতন ব্যাগ, ঠিক আছে। এটাকে যদি আমি উল্টোভাবে লিখতাম তাহলে দেখো তো কেমন দেখায়। এই যে পুরাতন ব্যাগ, তো এটাকে আমি কীভাবে লিখছি দেখো, উল্টে লেখো তো, ব্যাগ পুরাতন, মানাচ্ছে কি? মানায় না। এটা বেশি মানাচ্ছে না এটা বেশি মানাচ্ছে তোমাদের উপর। দেখো নতুন কলম, এটাকে দেখো কলম নতুন, ঠিক আছে। এবার এখানে দেখো জ্ঞানী লোক, লোক জ্ঞানী, জ্ঞানী লোক আর লোক জ্ঞানী, এটাকে দেখো তো পার্থক্য যে আমি করলাম উলট পালট করে, তো এটা কি বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছিল? বাক্য তো আমাদেরকে সৌন্দর্যের সঙ্গে তুলে ধরতে হবে, তাই না? তো এটাতে তো সৌন্দর্য আসছে, জ্ঞানী লোক, তাই না? লোক জ্ঞানী, এরকম দেখো ভালো লাগছে না? কলম নতুন, ব্যাগ পুরাতন, এরকম ভালো লাগছে না? পুরাতন ব্যাগ যখন বলছি তখন ভালো লাগছে, নতুন কলম, তবে একদম বাক্যটা সঠিকভাবে সাজানোর মতো লাগছে, তাই না? আমরা এভাবেই কিন্তু বাক্যটাকে তৈরি করবো। জ্ঞানী লোক মানে আগে তোমার গুণ বসবে, কিন্তু আরবির ক্ষেত্রে কী হলো বাক্যটাতে, যে তোমার গুণটা মানে গুণ জাতীয় কি মানে সিফাতটা তোমার পরে হচ্ছে আর মৌসুফটা প্রথমে হচ্ছে। প্রতিটা বাক্যে লক্ষ্য করে দেখো, সিফাতটা প্রথমে বসেছে, সিফাতটা দ্বিতীয়তে বসেছে, তাই না? মৌসুফটা তোমার প্রথমে বসেছে। প্রতিটা মৌসুফ সিফাতের বাক্যতেই তুমি দেখবে যে মৌসুফটা কিন্তু সবসময় প্রথমেই বসবে, তারপরে তোমার সিফাতটা বসে। এবার আমরা এভাবেও তো লিখতে পারতাম লোকজ্ঞানী, ঠিক আছে। লোকজ্ঞানী যদি করি তাহলে এটা দ্বিতীয়ত আরবি হবে, তো এটাকে দেখো তো করে কেমন লাগছে, আলেমুন রাজুলুন, ঠিক আছে। এবার দেখো এরকম তো করা যায় বলছো, তাই না? এরকমটা ভাবতে পারো যে এরকমও তো করা যায়, তো এরকমটা কিন্তু নিয়ম হয় না, ঠিক আছে। এরকম করলে কি হবে, মুক্তাদা খাবারের মধ্যে চলে আসবে, কিন্তু আমরা মুক্তাদা খাবারে আসিনি, তো আমরা তো মৌসুফ সিফাতের ব্যাপারে জানছি। তার জন্য মৌসুফ সিফাতের নিয়মই এটাই যে তোমার প্রথমে তোমার মৌসুফ বসবে, মৌসুফ বলতে কি যে যার ব্যাপারে দোষ গুণ বোঝাচ্ছে সেই মৌসুফটা বসবে, তারপরে তোমার সিফাত জাতীয় শব্দ যেটা গুণ দোষ হবে সেই শব্দটা বসবে, বুঝতে পেরেছো? মৌসুফ সিফাতের এটাই তোমার নিয়ম। এবার আমরা যদি এটাকে উল্টে লিখে এখানে যেমন লিখলাম, উল্টে যদি লিখে দিই তাহলে এটা মুক্তাদা খাবারের মধ্যে চলে আসবে। তার জন্য আমরা এভাবে প্রয়োগ করব না, আমরা এভাবে বাক্যকে গঠন করবো মৌসুফ সিফাতে। তার জন্য প্রথম নিয়ম এটাই যে প্রথমে মৌসুফ বসবে, বাক্যের প্রথমে মৌসুফ বসবে, তারপরে তোমার সিফাত বসবে, এটা তোমার প্রথম নিয়ম, বুঝতে পারছো? আমি তো ডাইরেক্ট নিয়মটা লিখে দিতে পারতাম, কিন্তু লিখলাম না। আমি কেন হলো এরকমটা হওয়ার কারণ কি, সেই কারণটা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। আশা করি বুঝেছো, সন্দেহ থাকবে না। তো তাহলে কী হলো, প্রথমে তোমার মৌসুফটি বসছে, ঠিক আছে। বাক্যের প্রথমে তোমার মৌসুফ বসবে, বাক্যের বলতে কি মৌসুফ সিফাতের যেটা শব্দ থাকবে সেখানে তোমার সিফাতের আগে মৌসুফটা আসছে, বুঝতে পারছো? প্রতিটাতে দেখো, তাহলে আমি লিখে দিই মৌসুফটি প্রথমে বসে তারপরে সিফাত বসে। এই যে দেখো লিখে দিলাম, মৌসুফটি প্রথমে বসে এবং সিফাতটি পরে বসে। আমি একদম শুদ্ধ বাংলা ভাষায় নিজের ভাষায় বুঝাচ্ছি, এমনভাবে বুঝাচ্ছি যেন তোমাদেরই সুবিধা হয়, ওই জন্য অন্য ভাষা প্রয়োগ করছি না। এখানে আমি শুধু একদম বাংলা ভাষায় একদম স্পষ্টভাবে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি, ঠিক আছে। এবার এটার উদাহরণ দিয়ে দেখাই, মৌসুফ সিফাতের এগুলো সবকটাই উদাহরণ করছে, তো তাও আমি এখানে একটা লিখে রেখে দিই। এই যে দেখো, যেমন পুরাতন বই, ঠিক আছে। মানেটাও লিখে দিচ্ছি, কেন এখন যেহেতু তোমাদের বুঝাচ্ছি। এবার যদি আমি এরকম করে মানেটা লিখেও যদি বাক্যটা লিখি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে ভালো করে, ঠিক আছে। এই যে দেখো পুরাতন বই, তাহলে বইটা তোমার কী বললো, তোমাদের পুরাতনটা হয়ে গেল সিফাত, তাহলে এটা মৌসুফ, বইটা যার ব্যাপারে দোষ গুণ বোঝাচ্ছে বইটা মৌসুফ, তো এটা মৌসুফটা আমাদের দেখো প্রথমে বসবে, দেখো মৌসুফটা প্রথমে, এগুলো তো মিলিয়ে নিবা একই। দেখো বই, তাহলে কী হবে, এটা বোন পুরাতন, সিফাত তারপরে বসছে, হয়ে গেল। এটা আমাদের একটা নিয়ম জেনে গেলাম, আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি আবার বলার চেষ্টা করছি। এবার দেখো দ্বিতীয় নিয়ম, মৌসুফটি আগেরটাতে আমি কী পেলাম যে মৌসুফটা প্রথমে বসবে সিফাত পরে বসবে, তাই না? এবার এখানে দেখো মৌসুফটা তোমার নির্দিষ্ট যদি হয় বাক্যে, ঠিক আছে, মৌসুফটা যদি তোমার নির্দিষ্ট হয় তাহলে সিফাতটাও তোমার নির্দিষ্ট হবে। আর যদি তোমার মৌসুফটা যদি অনির্দিষ্ট হয় তাহলে সিফাতটিও তোমার অনির্দিষ্ট হবে, ঠিক আছে। এগুলো শর্তও বলতে পারো, নিয়মও বলতে পারো, ঠিক আছে। একদম মেনে নিতে হবে আমাদের। এই যে দেখো আমি লিখে দিচ্ছি, এখানে উদাহরণ দিব তখন। এই যে দেখো আমি লিখে দিলাম, মৌসুফটি যদি নির্দিষ্ট হয় তাহলে সিফাতটিও নির্দিষ্ট হবে, আর যদি মৌসুফটি অনির্দিষ্ট হয় তাহলে সিফাতটিও অনির্দিষ্টই হবে, ঠিক আছে। এবার দেখো আমি উদাহরণ দিচ্ছি, যেমন এই যে দেখো
রাজুলুন আলেমুন। দেখো তো এটা অনির্দিষ্ট বাক্য কেন? যেহেতু এখানে আলিফলাম নেই, আলিফলাম দ্বারাই তো আমরা বুঝতে পারি যে এটা নির্দিষ্ট। তো এখানে আলিফলাম দেখতে পাচ্ছ না রাজুলুনে, ওই জন্য আমরা সিফারটা তো আলিফলাম ছাড়াই একদম অনির্দিষ্টই বানিয়েছি। যদি এটাতে আবার আলিফলাম থাকতো মৌসুফে, তাহলে সিফারটিতেও আমরা আলিফলামই বসাতাম। আর যদি সিফারটিতে যদি আলিফলাম নির্দিষ্ট একদম বলে দিত, তাহলে আলিফলাম দিতে হতো সিফারটিতে, তাহলেও আমরা মৌসুফটিতেও আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করে দিতাম। এক কথায় কি, এটা যেমন রূপ থাকবে মৌসুফের যে রূপ থাকবে সেই রূপটা তোমার সিফারটাতেও নিয়ে আসতে হবে। অতএব এখানে সেই রূপের মধ্যে এখানে কী পেলাম? নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এটা যদি নির্দিষ্ট হয় তাহলে এটাও নির্দিষ্ট হতে হবে, এটা যদি অনির্দিষ্ট হয় তাহলে এটাকেও অনির্দিষ্ট হতে হবে। শুধু এটাই না, এটাও যদি অনির্দিষ্ট হয় এটাকেও অনির্দিষ্ট হবে। একে অপরকে দুজনেই কিন্তু ফলো করবে, ঠিক আছে? কার কোনটা গুণ সেটা একে অপর একদম চিহ্ন সমস্ত কিছু ফলো করবে, নির্দিষ্ট আছে না অনির্দিষ্ট, ঠিক আছে? এটা ক্লিয়ার? এবার 3 নম্বর। 3 নম্বরের আগে এটুকু বলে দিই যে এই যে দেখো নির্দিষ্ট, যেমন আমরা কি ভাবলাম যে আলিফলাম দ্বারাই নির্দিষ্ট হয়, তাই না? মানে একটা আলিফলাম দ্বারা দেখিয়ে দিই। এই যে দেখো আল কিতাবু কাদিম, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো আলিফলাম বইটি বলেছিল, ওই জন্য এটাকেও পুরাতনটাতেও আমরা কি করলাম? আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করে দিলাম। যেহেতু এটাতে আলিফলাম লাগানো আছে, বইটি বলেছে, বইটি মানে পুরাতন বইটি, এটার মানে কি আসবে? পুরাতন বইটি। এবার বইটি মৌসুফ, মৌসুফ আগে আগে হচ্ছে আল কিতাবু, বইটি যেহেতু বলে দিয়েছে নির্দিষ্ট, তো আলিফলাম যুক্ত করে আমরা এটাকে নির্দিষ্ট করে দিলাম আল কিতাবু, ঠিক আছে? এবার দেখো পুরাতন, এটা তো গুণ, এবার এটাতে তো নির্দিষ্ট কোনো শব্দ দেয়নি, তাই না? কিন্তু এটাকে তাও আমরা আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করলাম কেন? যেহেতু এটাতে আমরা দেখছি আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করা আছে, ওই জন্য এটাকেও করে দিলাম, ঠিক আছে? একে অপরকে ওরা ফলো করবে, নির্দিষ্ট আছে না অনির্দিষ্ট, ঠিক আছে? এবার আমরা দেখো, এবার দেখো আমি প্রথমে এখানে বাংলায় লিখে দেখাচ্ছি একটা, যে আমি ধরো একটা মানুষের নাম লিখলাম জায়েদ, ঠিক আছে? আর একটা স্থানের নাম লিখলাম মালদা। এটাতে কিন্তু মালদাটি বা জায়েদটি এরকম কিছু দিইনি, এখানে যেমন দিয়েছিলাম বইটি, বইটি টি লাগানোর জন্য আমরা বুঝতে পারলাম যে এটা নির্দিষ্ট করে বলছে বইটাকে, ওই জন্য আলিফলাম যুক্ত করে নির্দিষ্ট করে দিলাম, তাই না? কিন্তু এখানে যে ব্যক্তির নাম একটা ব্যবহার করলাম জায়েদ, আর এখানে একটা, এবার দেখো তো মালদা দিয়েছি এখানে, একটা স্থানের নাম আর একটা হচ্ছে ব্যক্তির নাম, তো এগুলোতে আমরা টি লাগাইনি, অথচ তাও আমরা বুঝতে পারছি এটা নির্দিষ্ট, একদম মালদাকে বোঝাচ্ছে, একদম নির্দিষ্ট জায়েদকে বোঝাচ্ছে, অন্য একটা জায়েদকে বোঝাচ্ছে না, বা তোমার অন্য একটা করিম, মধুসূদু, যাই ব্যক্তির নাম হোক না কেন তাদেরকে বোঝাচ্ছে না, একদম জায়েদকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট একদম বুঝতে পারছি। তাও তো আমরা নির্দিষ্ট একদম টি এরকম কিছু একটা লাগাইনি, তাও কেন বুঝতে পারছি বলো তো? কারণ আমরা ব্যক্তির নাম আর কোনো স্থানের নামটাকে আমরা জানি নির্দিষ্ট, সে যতই নির্দিষ্ট করে না বলে রাখুক টি দিয়ে, বা দা মালদা বা দা জায়েদ এরকম নাই থাকুক, তারপরেও আমরা বুঝতে পারবো যে এটা দা ছাড়াই এটা নির্দিষ্ট। তার জন্য আমরা দেখো আমি একটা নাম দিয়ে একটা ধরো লিখে দিচ্ছি, জায়েদ জ্ঞানী। এখানে কি লিখলাম? জায়েদ জ্ঞানী। তাহলে এটাকে দেখো তো, আমরা প্রথমে কার করবো? মৌসুফের করবো। এখানে মৌসুফকে জায়েদ, ঠিক আছে? যার ব্যাপারে জ্ঞান মানে ই বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, জায়েদ, ঠিক আছে? হলো? এবার দেখো এখানে জায়েদটাতে আমি আলিফলাম যুক্ত করিনি, তারপরেও আমরা বুঝতে পারছি এটা নির্দিষ্ট, ওই জায়েদটাকেই বোঝাচ্ছে, অন্য একটা কোনো করিম, মধুসূদু এরকম কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, একদম জায়েদকে বোঝাচ্ছে, একদম নির্দিষ্ট দিয়ে দিয়েছে, অথচ আমরা আলিফলাম বসালাম না, ঠিক আছে? তাও আমরা বুঝতে পারছি এটা নির্দিষ্ট একটা শব্দ জায়েদ। কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম বোঝালে সেটাকে আমরা ভাববো যে এটা নির্দিষ্টই আছে, ঠিক আছে? এই নির্দিষ্ট থাকলে তাহলে সিফারটাকেও নির্দিষ্ট করতে হবে, তাহলে জ্ঞানীটাকে আমরা নির্দিষ্ট করবো, ঠিক আছে? আলিফলাম দ্বারা, যে আলিমু বানানটা একটু গড়বড় হয়েছে, বুঝতে পেরেছো? এবার আলিফলাম কেন যুক্ত করলাম? যেহেতু জায়েদটা একটা মানুষের নামটা তোমার একটা নির্দিষ্ট, তাহলে আমরা একটা সংক্ষেপে এইটুকু মনে রাখবো, কোনো ব্যক্তির নাম আর কোনো ব্যক্তির নামে আলিফলাম হবে না, কারণ সেটি নির্দিষ্টই, অলরেডি সে নির্দিষ্টই আছে, ওই জন্য আলিফলাম আমরা বসাবো না ব্যক্তির নাম, ঠিক আছে? ব্যক্তির নাম তার সঙ্গে স্থানের নামে, যদি এখানে মালদা থাকতো তাও কিন্তু আমরা মালদার শুরুতে আমরা আলিফলাম যুক্ত করতাম না, কেন? যেহেতু মালদাটাও একটা নির্দিষ্টই শব্দ, ওই জন্য আমরা এটাকে আর একটা এই শর্তের মধ্যে এটুকু আর একটু জয়েন্ট হবে যে কোনো স্থান বা ব্যক্তির নামে আলিফলাম হবে না, কারণ সেটি নির্দিষ্ট। আর স্থান বা ব্যক্তির নামের পরে যে সিফাতটি হবে সেটিতে আলিফলাম যুক্ত করতে হবে, কারণ সেটি নির্দিষ্ট করতে হবে মৌসুফের জন্য, মৌসুফ যেহেতু নির্দিষ্ট আছে, বুঝতে পেরেছো? এবার এটুকু লিখে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, এই যে দেখো লিখে দিলাম আমি, কোনো স্থান বা ব্যক্তির নামে আলিফলাম হবে না, কারণ সেটি নির্দিষ্ট। আর স্থান
বা ব্যক্তির নামের পরে যে সিফাতটি থাকবে সেটি সিফাতটি বসবে, সেটিতে আলিফ লাম হবে, কারণ সেটি নির্দিষ্ট হবে। আর নির্দিষ্ট হওয়ার কারণ কি? কারণ তার আগের মৌসুফটা ব্যক্তির বা স্থানের নাম রয়েছে, সেটা একদম নির্দিষ্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার 3 নম্বর নিয়মে আসি। আমি এখানকার এটা একটা উদাহরণ দিয়ে রেখে না দিলাম, তো এটার উদাহরণ এটাই, এই যে জায়েদ জ্ঞানী, এটাই একটা এটার উদাহরণ পড়লো। ঠিক আছে, নাম আর ব্যক্তির ক্ষেত্রে নাম মানে স্থানের নাম বা ব্যক্তির নামের ক্ষেত্রে যেটা তোমাকে শর্ত দিলাম এটুকুর এটাই একটা উদাহরণ চলে আসবে। ঠিক আছে, তো 3 নম্বর নিয়ে আসি। 3 নম্বরে কী বলছে, এখানে দেখো আমি কী লিখলাম, জাইদুন আলেম। এটা মানে কি, আগেরটা তোমরা দেখলাম যে জায়েদ জ্ঞানী, ঠিক, জ্ঞানী লোক। রাজুলুন, এটা রাজুলুন, জাইদুন না, এটা হচ্ছে রাজুলুন, জ্ঞানী লোক। এবার এখানে দেখো তো কটা লোকের কথা বলছে, জ্ঞানী লোক, রাজুলুন আলেমুন, কটা লোকের কথা বলছে? একটা লোকেরই কথা বলছে। এটা তাহলে এক বচনের একটা উদাহরণ। ঠিক আছে, এক বচন। আমি তো এখানে দুটো লোক বলিনি, তাই না, 3টে লোকও বলিনি, কোনো একটা সংখ্যাই মানে একদম লিখিনি, তার জন্য এটা কি হবে, এক বচন একটা শব্দ। ঠিক আছে, রাজুলুন একটা লোককেই বোঝাচ্ছে, এটা এক বচনে, জ্ঞানী লোক। এবার তোমাকে আর একটা দিয়ে দেখাই। এবার এখানে দেখো আমি কী লিখলাম, দ্বিবচন করার শর্ত আমি কী দিয়েছিলাম, আলিফ নুন আর ইয়া নুন দ্বারা তোমার দ্বিবচন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখো আলিফ নুন আর ইয়া নুন দ্বারা দ্বিবচন একটা শব্দ করলাম, রাজুলানে আলেমানি। ঠিক আছে, তাহলে কী হবে, দুজন জ্ঞানী লোক। ঠিক আছে, এটার মানে কি আসছে, দুজন। আলিফ নুন দ্বারা বোঝাচ্ছি না, তার জন্য এটা দুজন। আলিফ নুন দেখলেই তোমাকে ওটা মানে আমি দ্বিবচন করা বা বহুবচন করার নিয়ম সমস্ত কিছু আমি এর আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি, তো সেগুলো দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আলিফ নুন দ্বারা কেন করছি আর ইয়া নুন দ্বারা কেন করছি দ্বিবচন, ঠিক আছে, সেটা অবশ্যই দেখে নেবে ক্লাসটা। তো এখন আমি এটা নিয়ে আলোচনা করছি। দেখো, দুজন জ্ঞানী লোক, এটা মানেও কিন্তু একই বোঝায়, দুজন জ্ঞানী লোক। আমি বলেছিলাম যে মানে দ্বিবচন করতে হলে তোমাকে আলিফ নুন দ্বারা দ্বিবচন করতে হবে, তার সঙ্গে ইয়া নুন দ্বারাও দ্বিবচন করা যায়। আর কোথায় ইয়া নুন দ্বারা করা যায় আর কোথায় আলিফ নুন দ্বারা দ্বিবচন করা যায়, সেগুলো নিয়মগুলো আমি বুঝিয়ে রেখেছি আগের ক্লাসগুলোতে, সেগুলো অবশ্যই দেখে নেবে। আর এখন আমি যেটা বলছি যে দেখো, দুজন জ্ঞানী লোক যে বললাম, এখানে এক বচন একটা শব্দ পেলাম, বাক্য পেলাম, এখানে দেখো দ্বিবচনের একটা বাক্য। ঠিক আছে, এবার দেখো বহু বচনের একটা বাক্য। দেখো, বহু বচনটা দেখানোর আগে নিয়মটা আগে যেটা লিখছি, কারণ হচ্ছে দেখো, এটা মৌসুফ শব্দ যেটা রাজুলুন রয়েছে, এক বচন শব্দ, এই এক বচন শব্দটা থাকার জন্য এটা সিফারটাকেও দেখো আমি এক বচন করেছি, আলেম। এবার এখানে দেখো রাজুলানে দুজন লোককে বোঝাচ্ছে, তার জন্য আলেমুন হতো, তো এখানে কী করেছি, আলিফ নুন দ্বারা এটাকেও কিন্তু দ্বিবচন করে দিয়েছি। এটাকে করার প্রয়োজন ছিল কি, ছিল না, শুধু দুজন লোক বললেই তো হয়ে যায়, তাই না? কিন্তু এখানে দেখো আমরা জ্ঞানীটাতেও আলেমুনটাতেও আলিফ নুন দ্বারা যুক্ত করে দ্বিবচন করে দিলাম, কারণ শর্ত এটাই, 3 নম্বর শর্ততে এটাই আসবে যে মৌসুফটা যদি দ্বিবচন হয় তাহলে তোমার সিফাতটাও দ্বিবচন হবে, মৌসুফটা যদি এক বচন হয় তাহলে তোমার সিফাতটাও এক বচন হবে। ঠিক আছে, একইভাবে এখানে করলাম। এবার এখানে দেখো দ্বিবচন করার নিয়ম আমি বলেছিলাম আলিফ নুন দ্বারা আর ইয়া নুন দ্বারা। এখানে যদি তুমি আলিফ নুন দ্বারা তুমি দ্বিবচন করো, তাহলে সিফাতটাকেও তোমাকে দ্বিবচন করার সময় আলিফ নুন দ্বারাই দ্বিবচন করতে হবে। এবার এখানে দেখো আমি দুজন জ্ঞানী লোক, হ্যাঁ, এটাতে দেখো ইয়া নুন দ্বারা দ্বিবচন করলাম, এখানে দেখো সিফাতটা তো আমি ইয়া নুন দ্বারাই দ্বিবচন করলাম, এলোমেলো করিনি যে এটাতে আলিফ নুন দ্বারা করলাম তো এটাতে দ্বিবচন করার জন্য ইয়া নুন করে দিই, এরকম না, একই নিয়ম থাকবে। এটাতে আলিফ নুন দ্বারা করেছো তো আলিফ নুন দ্বারা সিফাতটাও করতে হবে। এখানে যদি তুমি ইয়া নুন দ্বারা তুমি দ্বিবচন করে থাকো, তাহলে তোমাকে সিফাতটাতে ইয়া নুন দ্বারাই তোমাকে দ্বিবচন করতে হবে। বুঝতে পারছো, শর্ত এটাই যে মৌসুফটা যদি এক বচন হয় তাহলে সিফাতটাও তোমার এক বচন হবে, মৌসুফটা যদি তোমার দ্বিবচন হয় তাহলে সিফাতটাও তোমার দ্বিবচন হবে। বুঝতে পেরেছো? এবার বহু বচনের ক্ষেত্রে বলি একই। ঠিক আছে, মৌসুফটা যদি বহু বচন হয় তাহলে সিফাতটাও তোমার বহু বচনই হবে। আমি বহু বচনের এখানে উদাহরণ দিই, একটা দিয়ে দিই। এবার দেখো আমি বহু বচনের একটা উদাহরণ দিলাম, সকল জ্ঞানী লোক। সকল বলতে আমরা বুঝতে পারছি যে বহু বচন, অনেকগুলো লোককে বোঝাচ্ছে, অনেকগুলো লোক জ্ঞানী। ঠিক আছে, অনেকগুলো লোকের তোমার জ্ঞান বোঝাচ্ছে, মানে কি অনেকগুলো লোকের তোমার গুণ বোঝাচ্ছে। এখানে জ্ঞানীটা সিফাত, সেটা তো আগের এতে আমরা বুঝে গেছি। দেখো সিফাতের আগে মৌসুফ বসে, তো লোক, লোকটা সকল মানে কি বহু বচন ক্ষেত্রে আসছে লোকটা। তো দেখো লোকের বহু বচন কি, রেজালুন। এক বচনের ক্ষেত্রে রাজুলুন, কিন্তু বহু বচন করতে গেলে লোকটা কী হবে, রেজালুন। তো রেজালুন সকল লোক বুঝিয়ে দিল। এবার জ্ঞানীটাকে আমরা এক বচন বসাতে পারি, কিন্তু না, এখানে শর্ত এটাই, যদি তোমার সিফাতটা বহু বচন হয় তাহলে তোমার মৌসুফটা যদি তোমার বহু বচন হয় তাহলে তোমার সিফাতটাও বহু বচন হবে। ওই জন্য দেখো জ্ঞানীটাকেও আমি ওয়াউনুন দ্বারা বহু বচন করে দিলাম। আমি বহু বচনের নিয়মটাও বলেছি, ওয়াউনুন দ্বারা বহু বচন করা যায় বা ইয়ানুন দ্বারাও বহু বচন করা যায়, আলিফতা দ্বারাও বহু বচন করা যায়। ঠিক আছে, এবার কোনটাতে এটা আলিফতা লাগে বা ওয়াউনুন লাগে ইয়ানুন লাগে সেটা নিয়মটাও বলে দিয়েছি, সেগুলো ক্লাসগুলো অবশ্যই করে নিবে, বুঝে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো ওয়াউনুন দ্বারা আমি বহু বচন করে দেখিয়ে দিলাম, এটা বহু বচন হওয়ার জন্য মৌসুফটা যেহেতু বহু বচন ওই জন্য সিফাতটাকেও বহু বচন করে দিলাম। ঠিক আছে, শর্ত এটাই 3 নম্বর, যে প্রথম মানে তোমার মৌসুফটা যদি এক বচন হয় তাহলে তোমার সিফাতটাও এক বচন হবে, মৌসুফটা যদি তোমার দ্বিবচন হয় তাহলে সিফাতটাও দ্বিবচন হবে, মৌসুফটা যদি তোমার বহুবচন হয় তাহলে সিফাতটাও তোমার বহুবচন হবে। বুঝতে পেরেছো? 3 নম্বর নিয়ম।
এবার আমরা বচনের ক্ষেত্রে বললাম আর নির্দিষ্টর ক্ষেত্রে বললাম, তাই না? এবার আমরা আসি জিন্স নিয়ে, ঠিক আছে? জিন্সের শর্ত মানে শর্ত কী হবে তাহলে? জিন্সে কী আছে? মুজাক্কার মুয়ান্নাস। তো এটা তো সেম একই হবে। মৌসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটাও তোমার মুজাক্কারই হবে। আর যদি তোমার মৌসুফটা মুয়ান্নাস হয় তাহলে সিফাতটাও তোমার মুয়ান্নাস হবে। আমি বাক্যটা লিখছি না, শুধু উদাহরণ দিচ্ছি এটা, ঠিক আছে? 4 নম্বর নিয়মে কী হবে তাহলে? দেখো, এই যে দেখো, রাজুলুন আলেমুন। তো রাজুলুন কি একটা পুরুষ জাতীয়, মৌসুফটা কি পুংলিঙ্গ, মুজাক্কার, তাই না? রাজুলুন হচ্ছে মুজাক্কার, ওই জন্য তোমার সিফাতটাও মুজাক্কারই আসবে। সেই জন্য আমি দেখো আলিমুনটাকে মুজাক্কারই রাখলাম। তাহলে শর্ত মিলল। মৌসুফটা যদি তোমার মুজাক্কার হয় তাহলে তোমার সিফাতটাও মুজাক্কারই হবে, ঠিক আছে? এবার আমরা মুয়ান্নাসের একটা দিয়ে দিই উদাহরণ। এবার দেখো, এখানে ইমরাতুন আলেমুন। ইমরাতুন মানে কি মহিলা, এটা একটা স্ত্রী জাতীয় মানে কি মুয়ান্নাস। ঠিক আছে, এটা মুয়ান্নাস। সেই জন্য তোমার আলেমুন, যেটা আলেমুন জ্ঞানী, মহিলাটি জ্ঞানী, মানে মহিলা জ্ঞানী, তাই না? তাহলে এখানে কী হলো? জ্ঞানীতেও মুয়ান্নাস হয়ে গেল, জ্ঞানী মহিলা, ঠিক আছে? মুয়ান্নাস। তাহলে ক্লিয়ার হলো যে তোমার যদি মৌসুফটা যদি তোমার মুয়ান্নাস হয় তাহলে তোমার সিফাতটিও মুয়ান্নাস হবে। মৌসুফটা যদি তোমার মুজাক্কারে আসে তাহলে তোমার সিফাতটিও তোমার মুজাক্কারেই হবে, ঠিক আছে? এটাই নিয়ম। 4 নম্বর। 5 নম্বর নিয়ম তাহলে কী হতে পারে? যদি আমি ধরো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো, আমি এখানে কি লিখলাম? আকলামুন জাদিদাতুন। এখানে দেখো আকলামুনটা কি বহুবচন একটা শব্দ দেখতে পাচ্ছি, কালামুনকে আকলামুন করেছে কলমগুলি, তাই না? এটার মানেটা আগে দিয়ে দিই, সকল। দেখো জাদিদাতুন করে দিয়েছে, তাই না? এটা হয়ে গেল। এবার দেখো আরেকটা শর্ত কী হতে পারে? দেখো এবার এখানে দেখো তো সকল জ্ঞানী লোক, এটাকে কী করেছি? রেজালুন আলেমুন মানে আলেমাতুন। এখানে দেখো তো আগেরটাতে দেখেছিলাম যে রাজুলুনটাতে আমরা রেজালুন করেছিলাম, তো মানে এরকম করেছি রেজালুন আলেমুনা, তাই না? এরকম করেছি। এটা বহুবচন হলে মৌসুফটা বহুবচন হলে সিফাতটাও বহুবচন হবে, এরকম শর্ত দিয়েছিলাম। কিন্তু এখানে দেখো তো রাজুলুনটা বিবেক সম্পূর্ণ একটা ব্যক্তি, মানে ব্যক্তিটা কি বিবেক সম্পূর্ণ একটা শব্দ না এটা? দেখো এটাতে বিবেক পাচ্ছে না, মানুষের মধ্যে তো বিবেক থাকে। কোনো মানুষের নামও যদি এখানে থাকতো তাহলে ওর মধ্যেও তো বিবেক থাকতো, তাই না? ওই জন্য একটা শর্ত আরও হবে এটার মধ্যে, যে তোমার যদি মৌসুফটা যদি বিবেক সম্পন্ন কোনো যদি তুমি শব্দ পাও তাহলে তোমার সিফাতটা কী হবে? একবচন স্ত্রীলিঙ্গও হতে পারে, এই যে দেখো একবচন স্ত্রীলিঙ্গও হতে পারে বা বহুবচন হতে পারে। তাহলে 5 নম্বরে তোমার শর্তটা কী দাঁড়াচ্ছে? যদি তোমার মৌসুফটা জামা মুকাশার বা অনিয়মিত বহুবচন হয় তাহলে সিফাতটা তোমার একবচন স্ত্রীলিঙ্গতে আসবে, ঠিক আছে? অথবা বা কিন্তু, ঠিক আছে? কিন্তু যদি মৌসুফটি মৌসুফটি যদি বিবেক সম্পূর্ণ হয় তাহলে সিফাতটা একবচন স্ত্রীলিঙ্গও করা যাবে, তার সঙ্গে তোমার বহুবচনও করা যাবে। তার জন্য আমি উদাহরণটা দিয়ে দিই, ঠিক আছে? আরেকবার বলে দিই, যদি মৌসুফটি জামা মুকাশার বা অনিয়মিত বহুবচন হয় তাহলে সিফাতটি তোমার একবচন স্ত্রীলিঙ্গ হবে। আর যদি তোমার মৌসুফটি যদি তোমার বিবেক সম্পূর্ণ কোনো শব্দ হয়, তাহলে তোমার সেটা সিফাতটা তোমার একবচন স্ত্রীলিঙ্গও করা যাবে, তার সঙ্গে তোমার বহুবচনও করা যাবে, যে কোনো একটাই করা যাবে, ঠিক আছে? যে কোনো তুমি স্ত্রীলিঙ্গ করতে পারো, একবচন স্ত্রীলিঙ্গ, তার সঙ্গে তুমি বহুবচনও করতে পারো, কোনোটাই ভুল হবে না। কিন্তু তোমার যদি এটা মৌসুফটা যদি তোমার একদম জামা মুকাশার অনিয়মিত পেয়ে যাও তাহলে এটার একদম একটাই শর্ত, যে তোমাকে এখানে তোমার সিফাতটা একবচন স্ত্রীলিঙ্গই হবে। ক্লিয়ার? এ পর্যন্ত মৌসুফ সিফাতের নিয়ম এটুকুই, 5টা, ঠিক আছে? এটুকু ফলো করলে কোনো সন্দেহ হবে না। তাহলে সংক্ষেপে আমি কী বলতে পারি? মৌসুফ সিফাতটা, যে মৌসুফটা যে রূপ থাকবে সেটা মানে সিফাতও তোমাকে সেটাই নিয়ে আসতে হবে। যেমন তোমার মৌসুফটা যদি তোমার আলিফলাম যুক্ত হয় তাহলে তোমার সিফাতটাও আলিফলাম করতে হবে, ঠিক আছে? মৌসুফটা তোমার যদি মানে একবচন দ্বিবচন বা বহুবচন হয় তাহলে সিফাতটাকেও তোমার একবচন দ্বিবচন বা বহুবচনে নিয়ে আসতে হবে। তার সঙ্গে যদি মৌসুফটা তোমার যদি মুজাক্কার মুয়ান্নাসে থাকে তাহলে তোমার সিফাতটাও তোমার মুজাক্কার মুয়ান্নাসেই থাকতে হবে। কিন্তু 5 নম্বরের শর্তটা কী পেলাম আমরা? যে তোমার যদি মৌসুফটাতে যদি জামা মুকাশার পাও তাহলে সিফাতটা তোমার একদম একবচন স্ত্রীলিঙ্গ হবে। আর যদি তোমার দেখো যে মৌসুফটাতে তুমি যদি দেখতে পাও যে সেই শব্দটা যদি বিবেক সম্পন্ন কোনো শব্দ থাকে তাহলে সেটার পরে যে সিফাত শব্দটা থাকবে, সিফাতটা কিন্তু তোমার একবচন স্ত্রীলিঙ্গও করা যাবে, তার সঙ্গে বহুবচনও করা যাবে। ক্লিয়ার? এ পর্যন্ত আমি আজকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।